দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, প্রবাসীদের জন্য থাকছে পোস্টাল ব্যালট। সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন করাই সরকারের প্রধান কাজ, মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 8.5 লাখ সদস্য। জুলাই ঘোষণাপত্র একটি সুনির্দিষ্ট দলের চিন্তার বহিঃপ্রকাশ, বলছে জামায়াত, সংশোধন করার দাবি। কক্সবাজার যাওয়ার আগে আহ্বায়ককে জানানো হয়েছে কারণ দর্শানোর জবাবে এনসিপি নেতা। এবারে পুরো আয়োজন। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তারা এই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এছাড়া প্রবাসীদের ভোট গ্রহণে চালু হচ্ছে পোস্টাল ব্যালট পদ্ধতি। বৃহস্পতিবার কমিশন বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে শুরু হয় ইসির নবম কমিশন সভা। এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসীদের ভোট পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দিনব্যাপী সভা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করবে ইসি। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর প্রতীকী ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা। আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে। বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন ভোট দেওয়ার জন্য। কোনো আসনে যারা প্রাথমিকভাবে প্রার্থীটা যাদের বাতিল হয়ে যায়, শেষ মুহূর্তে যদি তারা আদালতে গিয়ে প্রার্থীটা ফেরত পান, তাহলে সেই সব আসনের ভোটের কি হবে? তাহলে সেই সব আসনের পোস্টাল ব্যালট হিসাবে নেওয়া যাবে না। তিনি বলেন, নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে কঠোর থাকবে ইসি। প্রার্থী ছাড়াও দেশে ও দেশের বাইরে থেকে এই অপব্যবহার প্রতিহত করতে গঠন করা হয়েছে কমিটি। এইগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধিতে ইনক্লুড করেছি। মনে রাখবেন, এই আচরণবিধিটা শুধুমাত্র কিন্তু প্রার্থী এবং দলের জন্য, কিন্তু এই এআই এর ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে, দেশ থেকে করবে, দেশের বাইরে থেকে করবে। তো সেইগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি ইতিমধ্যে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। তার ভিত্তিতে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। তবে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। হ্যাঁ না বলি নাই তো, আমরা এখনো গবেষণার মধ্যে আছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে তিনি এমন মন্তব্যই করেছেন। পরে প্রেস সচিব জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর 8.5 লাখ সদস্য মাঠে থাকবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার সকালে সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ের নবনির্মিত ভবনের কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা গত 5 আগস্ট পর্যন্ত সময়কে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় আখ্যা দিয়ে জানান, এবার দ্বিতীয় অধ্যায় শুরু করেছে সরকার। সুষ্ঠু ও সুন্দরভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করাই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও দুইটা বড় দায়িত্ব। প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচার প্রক্রিয়ার কাজগুলো দ্রুত সম্পন্ন করতে বৈঠকে নির্দেশনা দেন বলেও জানান প্রেস সচিব। 121টা যে আসু বাস্তবায়নযোগ্য যেগুলো কাজ, সে কাজটা কতটা, এটার আপডেটটা যেন ক্যাবিনেট জানতে পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়িয়ে 8.5 লাখ করা হবে, বাড়বে সেনা সদস্যের সংখ্যাও। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে 60,000 ট্রুপস ডিপ্লয়েড থাকবে, এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায় সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। তিনি জানান, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহারিন চৌধুরীর নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া 2 জন শিক্ষক ও 1 জন আয়ার অবদানের জন্য তাদের সম্মাননা দেওয়া হবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ান। জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ দাবি করে জামায়াত নেতারা বলেছেন, এটি সংশোধনে সরকারের এখনও সুযোগ রয়েছে। গত 5 আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 36 জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। এর পরপরই 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানায় বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন জামায়াতের নেতারা। এ সময় নির্বাচন, জুলাই সনদ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমরা থানা রক্ষা করতে পারি না, সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো, এটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে? আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিনিধিত্বকারী লোকজন খুশি হতে পারবে না, তাদের আশঙ্কার প্রতিফলন হবে না। 5 তারিখের ঘোষণা করা জুলাই ডিক্লারেশনকে সংশোধনের সুযোগ আছে। যে সমস্ত সাজেশন আসছে এই সংশোধন করুন। এখন চাঁদা না দিলে তাকে মেরে ফেলা হয়, মানে আজব এই বাংলাদেশ, চাঁদা না দিলেই জীবন শেষ। আর একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আসুক, জনগণ এটা হতে দেবে না। জামায়াত নেতারা বলেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফেসিবাদের জন্ম হবে। তাই নির্দলীয় সরকারের সময় জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে জাতীয় নির্বাচন দিতে হবে। এই যে সংস্কারগুলো হচ্ছে এটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ বানিয়ে এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আলিয়া মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সংগঠন জমিয়াতুল মোদাসিন এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। আর সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি চায় দেশে মাদ্রাসা শিক্ষা আরও সম্প্রসারিত হোক, তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাব এই খাতে থাকা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন। দেশের সব ধর্মপ্রাণ এবং সচেতন জনগোষ্ঠীকে একত্র করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক সেটা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চাই না। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। প্রশিক্ষণ বিমানের ওঠানামার কারণে দেশে যাত্রীবাহী বিমানের শিডিউল বিলম্বিত হয়, যা পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এক আলোচনায় বক্তারা এমন মন্তব্যই করেছেন, তারা রাজধানীর মতো ঘন বসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের চলাচল নিয়েও প্রশ্ন তুলেছেন। এভিয়েশন দুর্ঘটনা এবং নাগরিক ঝুঁকি, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির পুনর্মূল্যায়ন শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে দ্য বাংলাদেশ মনিটর। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পত্রিকাটির সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। বক্তারা যে কোনো দুর্ঘটনার পর তাদের উদ্ধার কাজ, নিরাপত্তা ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা জানান। একই সাথে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রাজুক, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও গণপূর্ত মিলে জরুরি নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সমঝোতা স্মারক সই করার আহ্বান জানান। থার্ড টার্মিনাল করেছি, এখন I don't know how it will be in future. More airlines will be coming and we want them to come,
more aircraft will be flying in, এবং এই শহরের যে গ্রোথ হচ্ছে এটাকে ভাঙানোর ক্ষমতা আমাদের নাই, because they are very powerful people. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে সেখানে অবশ্যই এই বার্ন পেশেন্টদের ফ্যাসিলিটেট করার জন্য এবং তাদের ট্রিট করার জন্য আমাদের ফ্যাসিলিটি বাড়াতে হবে। এই ডিপুটেড পর্ষদ আনতে হলে যে নাম্বার অফ এয়ারক্রাফট আসবে সেই রিলেটেড এয়ারপোর্ট অলরেডি সেট হয়েছে। তার মানে কি? তার মানে আপনি এই এয়ারপোর্ট একটা আগে অবশ্যই দুটো বড় এখানে সরাতে হবে। আমাদের যে রিসেন্ট যে দুর্ঘটনার কথা আমরা বলছি যে মর্মান্তিক দুর্ঘটনা, সেখানে ইনিশিয়ালি সেটআপের সময়ের সাথে সাথে বিমানবাহিনী সেনাবাহিনীর উদ্ধারকারী দল আপনারা দেখে থাকবেন স্কুল মাঠে বিমানবাহিনী হেলিকপ্টার দিয়ে মেডিকেল ইভ্যাকুয়েশন সহ সকল প্রকার চেষ্টা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বহুতল ভবন নির্মাণ দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় উল্লেখ করে বক্তারা বলেন, প্রশিক্ষণ বিমানের জন্য যাত্রীবাহী বিমানগুলোর যাত্রা ব্যাহত হয়, যা যাত্রীদের জন্য অস্বস্তিকর। 12% 3 থেকে 5 তলা বিল্ডিং, 8% 10 তলা বিল্ডিং, আর সিভিল এভিয়েশন আইন অনুযায়ী ওখানে 15 তলা বিল্ডিং পর্যন্ত করার অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে। এগুলো ভয়ঙ্কর, এগুলি রিভিশন করার দরকার। আমাদের অবশ্যই 26শে মার্চ এবং 16 ডিসেম্বর উপলক্ষে প্র্যাকটিস হয়। এই প্র্যাকটিসটা অনেক সময় সপ্তাহব্যাপী হয় এবং তখন আমাদের ফ্লাইটগুলো প্রায় ডিলে হয়। আমরা যদি ওই রুলস রেগুলেশন প্যারামিটারগুলো মাথায় রেখে আমরা টাউনটাকে এক্সটেন্ড করতাম নর্দার্ন সাইডে, আমার মনে হয় এই যে ট্র্যাজেডিটা আমাদের ফেস করতে হতো না। হাই স্টোরিড বিল্ডিং এর এগেনস্টে রাজুকে মামলা দেওয়া হয়েছে। রাজু বর্ডার করে কেন? আমরা যখনই এগোবো এয়ারফোর্সের জন্য 2টো 5টা, 1টা 2টো 3টা রানওয়ে তো আমাদেরকে করতে হবে আলটিমেটলি। দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর স্থানান্তর ও রানওয়ে বাড়ানোর কথাও বলেন বক্তারা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দলকে জানিয়েই কক্সবাজার গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 নেতা। এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রওনা হবার আগে দলের আহ্বায়ককে জানানোর পরও কারণ দর্শানোকে ভিত্তিহীন বলেই মনে করছেন তিনি। দলটির আরেক নেতা বলছেন, 5 আগস্ট ঢাকার বাইরে যাওয়া অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা গত 5 আগস্ট কক্সবাজারে যান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে তোলপাড় হয়। ছড়িয়ে পড়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের খবর। কক্সবাজার যাওয়া 5 নেতাকে দলের পক্ষ থেকে বুধবার শোকজ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা জবাব দেন। বৃহস্পতিবার ফেসবুকে নোটিশের জবাব পোস্ট করেন এনসিপির একাধিক নেতা। এতে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করা, পরবর্তী করণীয় নিয়ে চিন্তা করা এবং অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ জানাতে তারা কক্সবাজার যান। পিটার হাসকে নিয়ে গুঞ্জনের কথা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ পোস্টে লিখেছেন, বিমানবন্দর থেকে তাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও করা হয়। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিষয়ে গুজব ছড়ানো হয়, যা পরিকল্পিত ষড়যন্ত্র এবং ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা বলে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তাভাবনা করা। এছাড়া পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জনেরও ব্যাখ্যা দেন তিনি। বলেন, কক্সবাজার পৌঁছানোর পর বৈঠকের বিষয়ে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে। হাসনাতের পোস্টে স্পষ্ট লেখা যে 4 আগস্ট পাটোয়ারি সশরীরে নাহিদ ইসলামকে ভ্রমণের বিষয়টি জানিয়েছেন। পাটোয়ারিও একই কথা উল্লেখ করেছেন তার ফেসবুক পোস্টে। তাহলে কি কারণে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো, এমন প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করছিলেন হত্যা শিকার আসাদুজ্জামান তুহিন। দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তুহিন। তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুর সদর থানার সামনে এক সংবাদকর্মীকে নৃশংসভাবে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই এমন হামলার ঘটনা ঘটে। আহত সংবাদকর্মীর নাম আনোয়ার হোসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় গ্রেপ্তার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। ডক্টর কলিমুল্লাহকে আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে দুর্নীতি দমন কমিশন। আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুর থেকে ডক্টর কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ এই আদেশ দেন। ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সুমাইয়াকে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান। এ সময় তিনি বলেন, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামে একটি কালভার্ট ভেঙে পড়েছে। রাঙামাটিতে উজান থেকে পানি নামতে থাকায় বেড়েই চলেছে কাপ্তাই হ্রদের পানি। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বাইজিৎ এলাকায় অক্সিজেন মোড়ে একটি কালভার্ট ভেঙে গেছে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় ভেঙে পড়া সেতুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। উজান থেকে পানি নামতে থাকায় রাঙামাটি কাপ্তাই হাদের পানি বেড়েই চলেছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট 2.5 থেকে 3 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে জামালপুর পৌর এলাকার কয়েকশো পরিবারের মানুষ। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বাড়ির মধ্যে পানি, ঘরের দিয়ে পানি, রাস্তাতে যাই পানি, রাস্তাঘাটে বাড়ার পাইনে, চলবার পাইতেছি না, খাওয়া পানি এই আনন্দ করতেছে না। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। জেলখানার যে মূল ড্রেনটি রয়েছে এটার সাথে যেখানে পানি জমে সেটার একটা সংযোগ ড্রেন আমরা নির্মাণ করব। বা যেহেতু পানি থাকার ফলে সেটা শুরু করা যাচ্ছে না, ফলে আমি মনে করি যে অতি দ্রুতই এই জলাবদ্ধতা নিরসন হবে। নওগাঁয় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে জেলার প্রধান নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ভারী বর্ষণের কারণে 5 শতাধিক হেক্টরের জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। দীপ্ত বার্তা কক্ষ। দেশের স্টার্টআপ কোম্পানিগুলোর তহবিল যোগানে নতুন করে প্রায় 1200 কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে 4% সুদে সর্বোচ্চ 8 কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে স্টার্টআপ কোম্পানিগুলো। নীতিমালা করায় ভালো উদ্যোগগুলো সহজে ঋণ পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্টার্টআপ হচ্ছে এক বা একাধিক উদ্যোক্তার প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক বা শিল্প উদ্যোগ যা সম্ভাবনাময়, বিস্তারযোগ্য এবং নতুন ও উদ্ভাবনী পণ্য উৎপাদন বা সেবায় সক্রিয় ভূমিকা রাখবে। স্টার্টআপ খাতের সাথে জড়িতরা বলছেন বর্তমানে অর্থায়ন পাওয়ার উপযোগী নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই লোনটা খুবই অল্প সুদে, মাত্র 4% ইন্টারেস্টে 5 বছর পর্যন্ত 5 বছর পরিশোধ করার সুযোগ থাকছে, যেটা আসলে খুবই সাপোর্টিভ এবং ফ্লেক্সিবল একটা লোন। এই উদ্যোগটা কত দ্রুত এক্সিকিউট করা হবে সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সবসময় দেখি অনেক ভালো উদ্যোগ নেওয়া হয় কিন্তু এটা এক্সিকিউট করতে এত সময় লেগে যায়, ততদিন আসলে ব্যবসায়ী শেষ হয়ে যায় আর কি। উদ্যোক্তাদের কেউ ঋণখেলাপি হলে তারা বা তাদের প্রতিষ্ঠান ঋণ পাওয়ার যোগ্য হবে না। নতুন নীতিমালা অনুসারে 2 বছরের কম সময়ের উদ্যোগে 2 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। 2 থেকে 6 বছরের উদ্যোগ পাবে 5 কোটি এবং 6 থেকে 12 বছরের উদ্যোগে 8 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। এতে ভালো উদ্যোগে অর্থায়ন অনেকটা সহজ হবে বলে মনে করছেন ব্যাংকাররা। যে এই সার্কুলারের মাধ্যমে সব ব্যাংক কালকে থেকে লোন দেওয়া আরম্ভ করবে, বাট আমি বলছি যে আগে যেখানে ক্লারিফিকেশনের অভাব ছিল সেই অনেকগুলো ক্লারিফিকেশন এখন মাস্টার সার্কুলারের মাধ্যমে করা হয়েছে। আগে একটা সময় স্টার্টআপ কোম্পানিগুলো সাফার করতো ফ্রম ফান্ডিং, অনেক ভালো ভালো আইডিয়া
মরে যেত ডিউ টু ফান্ডিংয়ের অভাব। সেই জায়গাটাতে আমি মনে করি যে এই সার্কুলারটি এবং এই ফ্লেক্সিবিলিটিগুলো যথেষ্ট কাজ করবে। তরুণ প্রজন্মের প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক বা শিল্প উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে কারণেই প্রযুক্তি নির্ভর দেশি বিদেশি উদ্যোগকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। নতুন নতুন উদ্যমী যুব সমাজ যদি তাদের উদ্যোগ নিয়ে, যে উদ্যোগটা হবে প্রযুক্তি নির্ভর, এবং আপনি দেখছেন তো সারা পৃথিবীতে টেক ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলো কিন্তু ওয়ার্ল্ডটাকে রুল করতেছে। অতএব যুব সমাজ যদি সেভাবে নতুন টেকনোলজি নির্ভর নতুন উদ্যোগ নিয়ে আইডিয়া নিয়ে আসে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক তাদের এই স্টার্ট আপ ফান্ডের মাধ্যমে তাদের পাশে থাকবে। উদ্যোক্তাদের ঋণ সহায়তা নিশ্চিত করতে সব বাণিজ্যিক ব্যাংক এই ঋণ দিতে পারবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সাথে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করতে হবে ব্যাংকগুলোকে। 5 বছরের মধ্যে শোধ করা যাবে এই ঋণের অর্থ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশি পণ্যের উপর নতুন 20% পাল্টা শুল্ক আজ রাত থেকেই কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের উপর মোট শুল্ক 35.5% উন্নীত হবে। হোয়াইট হাউস থেকে গত 31 জুলাই জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী নতুন শুল্ক চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত 12:01 পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে। এর আগে পাঠানো চালানগুলো এই বাড়তি শুল্কের আওতায় পড়বে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কড়া বিরোধিতা করেছে রাশিয়া। সেই সঙ্গে ভারতের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে এই দেশটি। বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, সার্বভৌম কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। এছাড়া মস্কো অভিযোগ করেছে ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া হুমকির তোয়াক্কা না করে এবং বাড়তি শুল্কের চাপের মধ্যেই মস্কো সফর করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার অজিত দোভাল রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ফিলিস্তিনের গাজায় অনাহারে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত অপুষ্টি অনাহারজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 193 জনে। এদিকে চরম মানবিক সংকটের মধ্যেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান আয়েল জামির গাজায় যুদ্ধ সম্প্রসারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতাও করেছেন। তিনি বলেছেন, গাজার অবশিষ্ট অংশ দখল করলে সেনাবাহিনী দীর্ঘমেয়াদে সেখানে যুদ্ধে জড়িয়ে পড়বে। এতে জিম্মিদের জীবন হুমকির মুখে পড়তে পারে। ঐতিহাসিক এক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়ে 104তম স্থানে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা চাকমা, আফিদা খন্দকাররা। সাফল্যের ধারাবাহিকতায় থাকা নারী দলের জন্য ফুটবলের উন্নত দেশগুলোতে ক্যাম্প করার পরিকল্পনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুবার সাফে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের পর এশিয়ান কাপ বাছাই পর্ব পেরিয়ে অস্ট্রেলিয়ার ফ্লাইটটা ধরে ফেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত জুনে এশিয়ান কাপ বাছাই পর্বে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন ও 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় বাংলার জয়িতারা। তাতে ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড 24 ধাপ এগিয়ে 104 নম্বর স্থানে উঠে এসেছে আফিদা খন্দকারের দল। ফিফার কাছ থেকে যখন রিকগনিশনটা আসে, আর সবচেয়ে বড় কথা স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি, তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের। এখন আমি আবার আরও কিছু দেশ দেখব, যেমন ধরেন ভিয়েতনাম, ফিলিপিন, এই টাইপের, তারপরে থাইল্যান্ড। এই দেশগুলো টিম অনেক স্ট্রং, আমাদের থেকে স্ট্রং। তো আমরা যেহেতু ওই ক্যাটাগরি টিমগুলোকে পেলাম না, তখন আমি এগুলোকে নিয়ে মুভ করবো। এশিয়ান কাপ ড্রয়ের বেশ কঠিন এক গ্রুপে পড়েছে পিটার বাটলারের শিষ্যরা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের আসর। বি গ্রুপে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো প্রতিপক্ষকে পেয়েও ঘাবড়ে যায়নি বাফুফে, বরং এখন থেকেই মেয়েদের প্রস্তুত করার পরিকল্পনা করছেন তারা। অস্ট্রেলিয়াতে আমাদের টিম কিভাবে খেলবে, আমরা কি কি ট্রেনিং করাবো, কোথায় কোথায় ট্রেনিং করাবো। যেমন গতকালকে আমার জাপান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। আমাকে বলেছেন যে আমি যদি চাই তাহলে ওখানে রেখে আমি ট্রেনিং করাতে পারবো। তো আমি তাবিদাউল সাহেবকে সেটা জানিয়েছি। তো উনি ফিরে আসবেন হয়তো 2-4 দিনের মধ্যে। উনি দেশের বাইরে আসেন।
ফিরে আসার পরে বসে আমরা সিদ্ধান্ত নিব। এদিকে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে আফ্রিকা দল এখন রয়েছে লাওসে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জেতায় মূল পর্বে জায়গা করা নিয়ে বেশ আশাবাদী নারী উইংয়ের এই চেয়ারম্যান। একই সাথে অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে এইচ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাকি দুই দল চাইনিজ তাইপে ও জর্ডান। আগামী 13 থেকে 17 অক্টোবর জর্ডানে শুরু হবে এএফসির বয়সভিত্তিক বাছাই পর্বের খেলা। আমরা স্ট্রং ফাইট করে অভ্যস্ত। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই বয়সে দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি। দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, প্রবাসীদের জন্য থাকছে পোস্টাল ব্যালট। সুষ্ঠু নির্বাচন করাই সরকারের প্রধান কাজ, মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 8.5 লাখ সদস্য। জুলাই ঘোষণাপত্র একটি নির্দিষ্ট দলের চিন্তার বহিঃপ্রকাশ, বলছে জামায়াত ইসলামী বাংলাদেশ, সংশোধন করার দাবি। কক্সবাজার যাওয়ার আগে আহ্বায়ককে জানানো হয়েছে কারণ দর্শানোর জবাবে এনসিপি নেতা। আর দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।